সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর উন্নয়নে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জ সংবর্ধনা অনুষ্ঠানে একথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং দেশ ও জাতির কল্যাণে সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। আরো জানাচ্ছেন সাইদুর রহমান আবির। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয় সামরিক কর্মকর্তাদের পাশাপাশি দেশের বিশিষ্ট নাগরিকগণ। নির্ধারিত সময়ে অনুষ্ঠানে আসেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দিবসটি উপলক্ষে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানের। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং দেশ ও জাতির কল্যাণে সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে আমাদের সশস্ত্র বাহিনী তাদের সততা, নিষ্ঠা, কর্মদক্ষতা ও নানাবিধ জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের কাছে একটা গ্রহণযোগ্যতা অর্জন করেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যে কোনো দুর্যোগ মোকাবেলা অথবা আত্মমানবতা সেবায় তারা বিশেষ অবদান রয়ে গেছে। মাত্র কিছুদিন আগে আপনারা জানেন, আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী আছে বাংলাদেশে আশ্রয় নিয়েছে, কিন্তু সশস্ত্র বাহিনী এখানে একটি বিরাট ভূমিকা রাখছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনীর ভূমিকা আজকে প্রশংসিত। সশস্ত্র বাহিনীর উন্নয়নে তার সরকারের অবদানের কথা তুলে ধরে এ বাহিনী নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান তিনি। আমরা বঙ্গবন্ধু সেই আদর্শ অনুসরণ করে আমাদের সশস্ত্র বাহিনীকে বিভিন্ন আধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত করেছি। যখন তিনি একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলছিলেন, যখন কোনো রিজার্ভ বাহিনী ছিল না, গোলা এক ফোঁটা খাদ্য ছিল না, তখনই তিনি বিমান বাহিনীর জন্য MiG-21 ক্রয় করেছিলেন এবং বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী প্রত্যেকটা বাহিনীকে তিনি সুসজ্জিত করেছিলেন। কাজে আমরা জাতির পিতা যে আমাদের প্রতিরক্ষা নীতিমালা দিয়ে গেছেন 1974 সালে, তারই ভিত্তিতে ফোর্সেস গোল 2030 আমরা গ্রহণ করেছি এবং সেই লক্ষ্যে আমরা আমাদের এই নীতিমালা বাস্তবায়ন করে সারা বিশ্বের কাছে মর্যাদাপূর্ণ একটি সশস্ত্র বাহিনী গড়ে তোলার বিভিন্ন পদক্ষেপ আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। পরে অনুষ্ঠানে অংশ নেয়া সকলের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। পিএসসি পরীক্ষা বন্ধ করার বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোর কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের বড় সংকটগুলো নিয়ে না ভেবে একটি মহল এই পরীক্ষা বন্ধ করে কোমলমতি শিশুদের ভবিষ্যৎ নিয়ে সমস্যা সৃষ্টি করছে। সন্ধ্যায় জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। লক্ষ লক্ষ মামলা পড়ে আছে কোর্টে, তার কোনো খবর নাই। বাচ্চারা পরীক্ষা দেবে কি দেবে না সেটা নিয়ে এখন মামলা করে বসে থাকে, সেটা নিয়ে একটা রিট করে, আর সেটা নিয়েই কোর্ট সময় কাটায়। অথচ অনেক জরুরি মামলা, এতগুলি সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে, জেএমবি গ্রেপ্তার হয়েছে, অনেকের ফাঁসির শুনানি বাকি, সেগুলির সময় নাই। এই সমস্ত খুচরা জিনিস নিয়ে সময় কাটানো কেন? আমরা ছেলে মেয়েদের কল্যাণের জন্য এটা করছি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 4 লেনের সড়ক তৈরির যন্ত্রণা জন্ম যন্ত্রণার মতোই, এর জন্য ধৈর্য ধরতে হবে। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বগুড়া 6 আসনের এমপির 4 লেনের সড়ক তৈরি দুর্ভোগ আর কতদিন পোহাতে হবে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সারা বছরের 9 মাসই বৃষ্টি হয়েছে, বৃষ্টির ফলে বিটুমিনাসের কাজ করা সম্ভব হয়নি। মেয়র হানিফ ফ্লাইওভার নিয়ে কত দুর্ভোগ, কত কষ্ট, 2.5 ঘন্টা, এখন 2.5 মিনিট। ধৈর্য ধরতে হবে। 4 লেন করার একটা যন্ত্রণা আছে, জন্ম যন্ত্রণা। You have to accept it
embrace it. We'll have to embrace the reality. কাজটা করতে একটু সময় লাগে। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা ও গাইবান্ধার প্রাক্তন সংসদ সদস্য আবু সালেহ মোহাম্মদ আব্দুল আজিজ মিয়া ওরফে ঘোড়ামারা আজিজ সহ 6 জনের বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ শাহিনুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। গত মঙ্গলবার রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। এর আগে গত 23 অক্টোবর উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। আব্দুল আজিজ ছাড়া মামলায় অন্যান্য আসামি হলেন মোহাম্মদ রুহুল আমিন ওরফে মঞ্জু, মোহাম্মদ আব্দুল লতিফ, আবু মুসলিম, মোহাম্মদ আলী, মোহাম্মদ নাজমুল হুদা ও মোহাম্মদ আব্দুর রহিম মিয়া। মামলায় 6 আসামিদের মধ্যে মোহাম্মদ আব্দুল লতিফ কারাগারে আছেন, বাকি 5 আসামি পলাতক। বাংলাদেশের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে চলতি সপ্তাহে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন মিয়ানমারের নেত্রী অং সান সুচি। মঙ্গলবার মিয়ানমারের রাজধানী নেপোদোতে চলমান আসন্ন সম্মেলনের এক বৈঠক শেষে রোহিঙ্গা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বুধ ও বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলীর সঙ্গে বৈঠক হওয়ার কথা জানিয়ে সুচি বলেন, এই আলোচনার ফলাফল হিসেবে শিগগিরই একটি সমঝোতা স্মারক সই করা সম্ভব হবে। And we hope that this will result in an MOU being signed quickly, which will enable us to start the safe and voluntary return of all who have gone across the border. বগুড়ার শেরপুর উপজেলার 10টি ইউনিয়ন ও একটি পৌর অঞ্চলে 3,376 জন প্রতিবন্ধী মানুষের বসবাস। তাদের অনেকেরই রয়েছে শারীরিক ও মানসিক প্রতিকূলতা, অনেকের রয়েছে দারিদ্রতা। স্থানীয় উপজেলা প্রশাসন বলছেন, বহুমুখী সরকার সহযোগিতায় দক্ষ মানব সম্পদে রূপান্তর করে প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় নিয়ে আসার কাজ করছে। বগুড়ার শেরপুর প্রতিনিধি শামীম সরকার বিদ্যুতের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছে রিমু সিদ্দিক। বগুড়ার শেরপুর উপজেলার ঘোষপাড়ায় সুফিয়া কাদের প্রতিবন্ধী স্কুলে 55 জন ছাত্রছাত্রী আলোকিত জীবনের স্বপ্ন দেখছে। শিক্ষার্থীদের কেউ বাক প্রতিবন্ধী, কেউ দৃষ্টি, কেউ বা শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী। তবে শিক্ষার মাধ্যমে তাদের মধ্যেও তৈরি হয়েছে সাফল্যময় জীবন গড়ার স্বপ্ন। তারা চায় একটু সহযোগিতা। ওই গরিলা এখানে জঙ্গলে আছে, পড়ে যেতে চায়। পড়াশোনা করতে এসেছি, আমি যেন কারো বোঝা না হয়ে যায়। শিক্ষার্থীদের পরিচর্যায় ব্যস্ত শিক্ষিকা ও শারীরিক প্রতিবন্ধী। তিনি জানালেন, উপযুক্ত প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীরাও হতে পারে দক্ষ মানব সম্পদ। প্রতিবন্ধী শিশুদের নিয়ে আমি এখানে পড়াশোনা করাই। আমিও একজন প্রতিবন্ধী শিশু, সমাজের বোঝা নই। আর অভিভাবকরা মনে করেন, সমান সুযোগ সুবিধা পেলে সমাজের স্বাবলম্বী ব্যক্তিত্ব হিসেবে বেড়ে উঠবে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠী। আমি তাকে ভালোবাসি এবং সবাই আরো যে পিতা মাতা আছে তাদের ভালোবাসতে বলি। ও যেন ভালো স্কুলে লেখাপড়া করতে পারে, ও যেন সমাজে ভালো মানুষ হতে পারে। বগুড়ার শেরপুর উপজেলার বসবাসরত 3,376 জন প্রতিবন্ধীর মধ্যে দুস্থ ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতা পাচ্ছে 1723 জন। এছাড়া প্রতিবন্ধীর মাঝে বিতরণ করা হয়েছে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ। সমাজে বিত্তবান ব্যক্তি বা দেশ জাতি যদি প্রতিবন্ধীদের প্রতি আরেকটু দৃষ্টি দিত, আমার মনে হয় প্রতিবন্ধীরা অনেক এগিয়ে যেত। মাননীয় প্রধানমন্ত্রী যদি প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করতেন তাহলে আমরা উপকৃত হতাম। আমি কখনো চাইনি যে সমাজের বোঝা হয়ে থাকবো, তাই আমি আত্মপ্রত্যয় নিয়ে সবসময় চেষ্টা করেছি এবং আমি সফল হয়েছি। প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা দিলে তারাও জাতির কল্যাণে অবদান রাখতে পারে বলে জানালেন সংশ্লিষ্টরা। প্রতিবন্ধীদেরকেও যদি সুযোগ দেওয়া হয় তাহলে তারা সমাজের 8-10 জন মানুষের মতো দেশ ও জাতির উন্নয়নে যথাযথ অবদান রাখতে পারে। আর সরকারিভাবে সব রকম সহযোগিতার আশ্বাস দিলেন স্থানীয় উপজেলা প্রশাসন। তাদের জীবনমান উন্নয়নের জন্য এবং উন্নয়নের মূল ধারায় আনয়নের জন্য উপজেলা প্রশাসন সর্বাত্মক কাজ করে যাচ্ছে এবং এই কাজের ধারা অব্যাহত থাকবে। প্রতিবন্ধীদের কল্যাণে সমাজের সকল স্তরের জনগণ এবং সরকারি প্রশাসনের সহযোগিতার হাত আরো প্রশস্ত করবেন এমনই আশা সংশ্লিষ্টদের। রিমু সিদ্দিক, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে আন্তর্জাতিক সংবাদ।